ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله العظيم ইরশাদ হচ্ছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা যে আগামীকালের জন্য কি প্রেরণ করেছে। তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা যা করো নিশ্চয় আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত। তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গিয়েছিল, ফলে আল্লাহ ও তাদেরকে আত্মবিস্মৃত করে দিয়েছিলেন, আর তারাই হলো ফাসিক। জাহান্নামবাসী ও জান্নাতবাসীরা সমান নয়, জান্নাতবাসীরাই সফল কাম। এই কোরআনকে আমি যদি পাহাড়কে পাহাড়ের উপর নাজিল করতাম, তবে তুমি অবশ্যই তাকে দেখতে। আল্লাহর ভয়ে বিনীত ও বিদীর্ণ মানুষের জন্য আমি এই উদাহরণগুলি পেশ করি, হয়তো তারা চিন্তা ভাবনা করবে। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক দলের জনাব তারেক রহমানের কর্তৃক কর্মসূচি সারা বাংলাদেশব্যাপী 3 মাস এই কৃষক দলের কর্মসূচি সকল কৃষক ভাই এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। যেহেতু সবাই সংক্ষিপ্ত বক্তৃতা দীর্ঘায়িত করব না, আজকের যে উদ্বেগ কৃষক ভাই ও বন্ধুকে নিয়ে যে তারেক রহমানের চেতনা, শহীদ রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকের এই স্মরণীয় দিনে কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান পপুর 10তম মৃত্যুবার্ষিকী গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই আশাবাদ ব্যক্ত রেখে সকল কৃষক মজুর দিন ও মজুর ভাইদেরকে একত্রিতভাবে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি আশরাফুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক প্রতিতলা উপজেলা কৃষক দল ও সদস্য জেলা কৃষক দল। ভাইকে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রতিতলা উপজেলার সাধারণ সম্পাদক। আমি কৃষক দল আয়োজিত সমাবেশে উপস্থিত হয়ে আমি ধন্য হয়েছি এবং আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমি এই মঞ্চ বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি এডিএম ফিরোজ আহমেদ দুলু, সদস্য সচিব জেলা কৃষক দল নওগাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ধামরাট উপজেলা শাখার 2 নম্বর আগ্রাদীপুর ইউনিয়ন কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি জাহাঙ্গীর হোসেন মন্টু ভাই উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নওগাঁ জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক, বারবার কারণ নির্যাতিত নেতা, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, আমার সহযোদ্ধা বন্ধুবর মমিনুল ইসলাম চঞ্চল এখানে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নওগাঁ জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য আবু বকর সিদ্দিক, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আশরাফুল ইসলাম মন্টু, আহ্বায়ক কমিটি 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম সদস্য আলতাফ হোসেন, এখানে হামজালা ভাই, মহিলা দল, যুব দল, ছাত্র দল, মূল দল, স্বেচ্ছাসেবক দল, জাসাস সহ আগ্রাদীপুর ইউনিয়নের সর্বস্তরের কৃষক ভাইরা সবাইকে জানা জেলা কৃষক দলের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। ভাইরা আপনারা কেমন আছেন? এখন ভালো আছেন? অন্য সময় থেকে তো এখন ভালো আছেন নাকি? আচ্ছা, ধন্যবাদ। তো ভাইরা আমার, আপনারা অধৈর্য হবেন না। আমাদের সময় স্বল্পতার কারণে আমাদের আরেকটি প্রোগ্রাম আছে, যার কারণে আমরা নওগাঁ জেলা প্রতিনিধিগুলো চলে যাব। এখানে আপনাদের লোকাল অনেক নেতৃবৃন্দ আছে, তারা আপনাদেরকে মূল্যবান কথা শোনাবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটি লিখিত বক্তব্য আছে, যার আয়োজনে, যার নির্দেশে আজকের এই কৃষক সমাবেশ। সেই বক্তব্যটি আপনাদের মাঝে পাঠ করবেন এবং পাঠ করার পরে যদি আমার কোনো কৃষক ভাই প্রশ্ন থাকেন, আমার নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, তারা সেটা আপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর সহ এটা লিপিবদ্ধ করবেন, করে আমাদের কাছে দিলে আমরা সেটা কেন্দ্রকে দেব। কেন্দ্র থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে পৌঁছে যাবে। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে কি করবে এটা ভাবনা করা আছে। বিগত স্বৈরাচার সরকার যেটা আমাদের বুকের উপর, কাঁধের উপর ভর করে বিনা ভোটে 15-16 বছর যারা ক্ষমতায় ছিল, তারা কি করেছে সে সমস্ত জিনিস আছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি কি করেছিলেন ক্ষমতায় থাকতে, সেই সম্পর্কে লেখা আছে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার সময়ে শাসনামলে কি করেছিলেন এই কৃষক ভাইদের জন্য, সবকিছু এই কাগজে লিপিবদ্ধ আছে। আপনাদেরকে অবশ্যই পড়ে সেটা শোনাবে। সংগ্রামী ভাইয়ের আমার, শুধু আমি দু একটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব, যে আপনারা একটা জিনিস মনে রাখবেন, আমাদের বয়োজ্যেষ্ঠ অনেক মুরব্বীরা এখানে আছেন, সে মুরব্বীরা আপনারা জানেন যে বাংলাদেশে 90 স্বৈরাচার পতনের পর থেকে, স্বৈরাচারের পতনের পর থেকে এই বাংলাদেশে যতবার আপনার সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে, ততবারই বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে এদেশের মানুষের সেবা করার সুযোগ পেয়েছে। কি ঠিক কিনা ভাই? আর যতবারই দিনের ভোট রাতে হয়েছে, বিনা ভোটে এমপি হয়েছে, চুরি করে বাক্স ভাড়া যারা এই স্বৈর শাসক যারা ছিল, তারা কোনো সরকার ছিল না, তারা ছিল গায়ের জন্য অবৈধ সরকার। তো আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ অবস্থায় দেশের বাইরে চিকিৎসারত অবস্থায় আছেন। উনি আবারও সুস্থ হয়ে বাংলাদেশের এই মানুষের মাঝে এসে আবারও নেতৃত্ব দিবেন এবং তার সুযোগ্য উত্তরসূরি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি তার জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান, উনিও চিকিৎসারত অবস্থায় আছেন। মায়ের অবস্থার বিবেচনা করে উনিও মাকে সঙ্গে করে নিয়ে আশা করছি এদেশে উনি চলে আসবেন, এসে বাংলাদেশের মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলে মাঠে ঘাটে ঘুরে বেড়ে উনি বাংলাদেশের দুঃখী মানুষের সঙ্গে উনি জাতীয়তাবাদী দলের জন্য কাজ করবেন। এবং তার কনিষ্ঠ পুত্র জনাব আরাফাত রহমান ফখর আজকে 10ম মৃত্যুবার্ষিকী। একটি স্বামী হারা, একটি সন্তান হারা, আর একটি সন্তান দেশের বাইরে থাকা আমাদের গণতন্ত্রের মা সবাই এই স্বৈর শাসকের সব বদমাইশেরা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। আমাদের নেত্রী কি ভাই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে? আপনাদের জন্য তো দেশে পড়েছিল, ছিল না ভাই? উনি অসুস্থ অবস্থায় দেশে পড়েছিল, ওনার চিকিৎসার জন্য সরকারের কাছে বারবার আবেদন করা হয়েছে, উনি দেশের বাইরে যেতে দেয় নাই। তো ভাইয়ের আমার, এ সমস্ত অনেক কথা ছিল, অনেক আপনাদের জানা আছে। এখন মোবাইল, টেলিভিশন আপনারা সব সময় হাতের মুঠোয় সব কিছু এখন দেখতে পান। আপনাদেরকে বোঝানোর কিছু নাই। শুধু কৃষক ভাইয়ের আমার, আপনারা ফসল উৎপাদন করলে কি সুবিধা পাবেন, এই জিনিসগুলো আপনাদের মাঝে আজকে সুন্দরভাবে উপস্থাপন করবেন এবং উপস্থাপনের মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিবেন। আপনারা বুঝতে না পারলে আমি যে কথাটি পূর্বে বললাম যে আপনারা আমাদেরকে প্রশ্ন রাখবেন, সেই প্রশ্নের উত্তর আমরা দেওয়ার ব্যবস্থা করব। সংগ্রামী ভাইয়ের আমার, আপনারা জানেন যে আপনাদের এলাকার বারবার নিরপেক্ষ ভোটের নির্বাচিত একটি জনপ্রতিনিধি, আপনাদের আমার সবার শ্রদ্ধাভাজন এবং আমাদের আস্থার একমাত্র ভরসাস্থল, আপনারা যাকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছেন, জনাব শামসুজ্জোহা খান, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির 2বারের কৃষি বিষয়ক সম্পাদক, আপনারাও তার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনুরোধ করছি জনাব মোহাম্মদ মোমিনুল ইসলাম চঞ্চল ভাই, আহ্বায়ক জেলা কৃষক দল নওগাঁ, জেলা কৃষক দল নওগাঁ, একটু ক্ষমতা দিয়ে অভিনন্দন জানাই ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আগ্রাদীপুর ইউনিয়ন কৃষক দল আয়োজিত এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি জনাব জাহাঙ্গীর আলম মন্টু ভাই, উপস্থিত ধর্মঘাট থানা বিএনপি বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, উপস্থিত ধর্মঘাট থানা কৃষক দলের সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক এবং নওগাঁ জেলা কৃষক দলের সম্মানিত সদস্য সচিব বন্ধুবর এটিএম ফিরোজ দুলু সহ জেলা কৃষক দলের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট ছাত্রদল, যুবদল, মহিলা দল, কৃষক ভাইরা, সবাইকে জানাই নওগাঁ জেলা কৃষক দলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে এই কৃষক সমাজ কোনো দলের কৃষক সমাবেশ না, এটা সমাবেশ মূলত কৃষক ভাইদের সমাবেশ। এই সমাবেশ কিছু বক্তব্য আছেন যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি, আমাদের প্রাণপ্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি আমাদেরকে একটা লিখিত বক্তব্য দিয়েছেন। আমরা সে বক্তব্যের আলোকে আমরা আমাদের এই কৃষক
সংগ্রামী ভাইরা, আপনারা 72 থেকে 75 সালে আপনারা এই স্বৈর শাসক শেখ মুজিবুর রহমানের আপনারা শাসন দেখেছেন। আপনারা দেখেছেন শেখ হাসিনা ঘনিষ্ঠ বেগম শেখ হাসিনা ফাঁসি সরকার শেখ হাসিনার শাসন আমল দেখেছেন। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, আমরা মূলত যে জিনিসটা বারবার বলার চেষ্টা করছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে, সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এই বাংলাদেশের শাসন ব্যবস্থা গ্রহণ করেছেন। তিনি যখন শাসন ব্যবস্থা গ্রহণ করেন, আমরা দেখেছি 68,000 গ্রামে তিনি ঘোরাফেরা করেছেন। উনি দেখেছেন এই কৃষক সমাজের কি অবস্থা, উনি অনুভব করেছেন কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। উনি কৃষকের অবস্থা দেখেছেন, কৃষকদেরকে উন্নয়ন করতে পারলে এই সারা বাংলাদেশের উন্নয়ন হবে, এই অনুভব তিনি করতে পেরেছিলেন বলে কৃষকের জন্য উনি কাজ করে গিয়েছেন। এই কৃষকের জন্য উনি খাল কেটেছেন, ওই কৃষকের জন্য উনি সারের ব্যবস্থা করেছেন, উনি কৃষকের জন্য পানি সেচের ব্যবস্থা করেছেন। কৃষকের জন্য আপনারা কি কি করেছেন আপনারা ভালো জানেন। আপনারা এইটুকু জানেন, এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর দেশের শাসন ব্যবস্থা গ্রহণ করার পর 1 মেট্রিক টন ধান উৎপাদন হতো, এবং উনি যখন এই দায়িত্ব গ্রহণ করেন আমরা দেখেছি উনি 2 থেকে 300 মেট্রিক 3 কোটি মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে, এবং সে ধান গোলায় গোলায় পচে গিয়েছে। আমরা নওগাঁ শহরে সেটা দেখেছি, বিভিন্ন গুডাউনে আমরা দেখেছি ধান পচে গেছে। উনি এটা কেন হয়েছে? ওনার দক্ষতায় এই কৃষক সমাজকে এমনভাবে আগে নিয়ে গেছিলেন বলে এই কৃষক সমাজ তখন থেকে স্বনির্ভর হতে পেরেছিলেন বলে আমি বিশ্বাস করি, এবং আপনারা সেটা দেখেছেন। তারেক রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি তারেক রহমান আগামী দিনে কৃষকের জন্য কি কি করবেন সেই একটা কাগজ আমাদের উনি লিখিত বক্তব্য দিয়েছেন। ওই বক্তব্য আপনারা শুনবেন এবং জানবেন, এবং আগামী দিনে এই বিএনপি সরকার ক্ষমতায় আসলে উনি ওই আলোকে কাজ করবেন বলে আমরা বিশ্বাস করি। উনি বলেছেন কৃষকের বহু অনেক বক্তব্য আছে, আপনারা শুনবেন, সেই বক্তব্যের আলোকে আপনারা বক্তব্য দেবেন। উনি তার ভিতরে কয়েকটা বক্তব্য দিয়েছেন, যেমন শস্য বীমার কথা উনি বলেছেন। এই আমাদের বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ হয়, বিভিন্ন কারণে এই ফসল নষ্ট হয়ে যায়, বিভিন্ন কারণে ফসলের মহামারীতে ফসল নষ্ট হয়ে যায়। এটার জন্য উনি শস্য বীমা করেছেন। এই শস্য বীমার মাধ্যমে কৃষকের যে ক্ষতিপূরণ হয়, উনি ক্ষতিপূরণ আমাদের 21 দফা ভিতরে আছে, উনি সেই ক্ষতিপূরণ দেবেন। উনি সারের কথা বলেছেন, উনি বীজের কথা বলেছেন, উনি বিশেষ করে আরো অনেক কথা বলেছেন। আপনারা এটা জানতে পারবেন। আমাদের আরো একটা প্রোগ্রাম আছে, আমার প্রোগ্রামের কারণে আমরা এখান থেকে বিদায় নেব। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আহমদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। উপস্থিতি ভাইরা, আপনাদেরকে একটি কথা বলি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি অসুস্থ আছেন, উনি বিদেশে চিকিৎসারত আছেন। আপনারা দোয়া করবেন আমাদের নেত্রী, আমাদের মা যেন সুস্থ হয়ে দেশে ফিরতে পারেন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠানের যে মূল প্রতিপাদ্য বিষয়, কৃষক ভাইদের জন্য যে লিখিত বক্তব্য, তারুণ্যের অহংকার, জনাব তারেক রহমান যে বক্তব্য লিখিতভাবে যে বক্তব্য পেশ করেছেন কৃষকদের মাঝে লিখিতভাবে পেশ করার জন্য, সেই বক্তব্য এখন প্রদান করবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম মন্ডু ভাই, কৃষক দল সভাপতি, কৃষক দল আগামী ইউনিয়ন শাখা। তাকে লিখিত বক্তব্য জনাব তারেক রহমানের লিখিত বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আজকে
এই যে কৃষক সমাবেশ, সেই সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছে, এখানে একটা উদ্দেশ্য যে কৃষকের মঙ্গল কি হবে। আর এখানে 3টা স্টেপ আছে এই লেখাটার মধ্যে। একটা হচ্ছে শহীদ জিয়াউর রহমান কৃষি কিভাবে উন্নয়ন করেছিলেন, আর খালেদা জিয়া কি কি করেছিলেন, আর ভবিষ্যতে যদি বিএনপি ক্ষমতায় আসে তারা কি করবে, আমাদের কৃষকের জন্য কি উপকার হবে। তবে আমি দেখেছি যত ক্ষতি হোক দেশে, কার কাছ থেকে নেই, কৃষকের কাছ থেকে। কৃষক ছাড়া কোথাও নেওয়ার জায়গা নেই, কৃষক ছাড়া নেওয়ার কোথাও জায়গা নেই। তাই আমাদেরকে যদি কৃষক যদি স্বাবলম্বী না হয় তাহলে কিন্তু কৃষি উন্নত হবে না। তাই আমি আজকে তারেক রহমানের লিখিত বক্তব্যটা আপনাদের মাঝে পাঠ করে শোনাচ্ছি। আপনারা দয়া করে সবাই মনোযোগ সহকারে শুনবেন। আর যে সমস্ত চেয়ারগুলো খালি আছে ভাইয়ারা আপনারা বসেন, দেলোয়ার বসো। প্রিয় ভাইয়েরা, লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর এক মহা সংকটে নিপাতিত হয় এই আমাদের প্রিয় মাতৃভূমি। সুজলা সফলা শস্য শ্যামলা আমাদের এই উর্বরা বাংলাদেশ শুরুতে আওয়ামী দুঃশাসনের কবলে পড়ে দুর্ভিক্ষে পরিণত হয়, যাহা 71 থেকে 75। বিপ্লবের মধ্যে দিয়ে জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন। দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য কৃষি ক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন, সেগুলি আমি পাঠ করে শোনাচ্ছি। প্রিয় ভাইয়েরা, কৃষিতে বিশেষ কৃষি ঋণ কর্মসূচি, ক্ষুদ্র প্রান্তিক কৃষকের প্রথম এই জিয়াউর রহমানই 1977 সালে ফেব্রুয়ারি মাসে কোনো জামানত ছাড়াই 100 কোটি টাকা ঋণ দিয়েছিল। তার আগে কোনো কেউই কখনো এই কৃষককে কোনো ঋণ দেয়নি। বীজ ভালো বীজ মানে ভালো ফসল। আমরা যদি বীজ সংগ্রহ ভালো না করতে পারি তাহলে কিন্তু ভালো পাওয়ার সম্ভাবনা নাই। তাই 77 সালে জুলাই মাসে জিয়াউর রহমান বীজ অধ্যাদেশের মাধ্যমে বীজ ভাণ্ডার এবং বিভিন্ন অনুমোদিত বীজ ভাণ্ডার তৈরি করেছিলেন। সেখান থেকে আমরা ভালো বীজ পাই। আজ এই 10 মণ ধান থেকে আমরা 30 মণ 40 মণ এমনকি এখনো 50 মণ ধান উৎপন্ন হয় এক বিঘা জমিতে। কৃষি সংস্কার কর্মসূচি, কৃষি উন্নয়ন, আধুনিক এবং কৃষিতে প্রযুক্তি যন্ত্রপাতির সাথে কৃষকের সাথে সম্পৃক্ত কোনো বিকল্প নেই। তাই আধুনিক পাওয়ার টেলার, ট্রাক্টর, সেচ যন্ত্র অল্প মূল্যে কৃষকের সাথে বিতরণের ব্যবস্থা করেন। ফলশ্রুতিতে মাত্র কয়েক বছরের মধ্যে ধানের উৎপাদন 11 বিলিয়ন টন থেকে 13 বিলিয়ন টন বৃদ্ধি পায়। এটা কম কথা হয় কিন্তু। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, দেশের দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে খাদ্যের অত্যাধিক মজুদ গড়ে তোলার জিয়াউর রহমান নতুন নতুন খাদ্য গোদাম। বাংলাদেশে যত খাদ্য গোদাম আছে ইনশাআল্লাহ জিয়াউর রহমান জন্য কেউ করে না, আমি এটা বলতে পারি। এবং চাল ক্রয়, ধান ক্রয়, তাই শস্য শাসনার ধানের বাম্পার ফলনের জন্য বাংলাদেশ থেকে প্রথম চাল রপ্তানি করেন জিয়াউর রহমান। ভরা মৌসুমে কৃষক যেন উৎপাদিত ফসল বিক্রি করে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য তিনি 1978 সালে শস্য গুদাম বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে প্রতিষ্ঠা করেন। পল্লী বিদ্যুৎ কর্মসূচি, পল্লী বিদ্যুৎ উন্নয়ন এবং সভ্যতার বড় নিয়ামক মনে করে 1977 সালে অক্টোবর মাসে জিয়াউর রহমান পল্লী বিদ্যুৎ বোর্ড REB প্রতিষ্ঠা করেন। ফলে বাংলাদেশের 98% গ্রাম এবং 5.8 বিলিয়ন কৃষি পরিবার ভুক্ত হন এবং বিদ্যুৎ সুবিধায় কৃষিকাজে উন্নত হয় এবং কৃষিতে পানির ব্যবস্থা করা গ্রহণ করেন। BCIC প্রতিষ্ঠা, আমরা ইউরিয়া সার ব্যবহার করি, সেটা কিন্তু BCIC থাকে। এই BCIC সারের যে গুদামটা, কারখানাটা, সেটাও কিন্তু জিয়াউর রহমান প্রথম প্রতিষ্ঠা করেন। কৃষিতে গবেষণা, কৃষিতে যেন ফসল উন্নয়ন এবং ফসল যেন উন্নত হয় এবং ভালো ফসল পাওয়া যায়, সেই জন্য জিয়াউর রহমান বিশেষ আগ্রহে ঐতিহাসিক প্রচেষ্টায় 1976 সালে আত্মপ্রকাশ করেন কৃষি গবেষণা ইনস্টিটিউট। বাংলাদেশ কৃষি গবেষণার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা, ইহা ছিল জিয়াউর রহমানের অবদান। এবারে আমি পাঠ করে শোনাবো কৃষিতে খালেদা জিয়া কি কি করেছে।
উত্তরাঞ্চলের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিমিত্তে বরেন্দ্র, আমরা যে বরেন্দ্র ডিপ টিউবওয়েল যেটা আমরা চালাচ্ছি এটা কিন্তু বরেন্দ্র আওতায়। এই বরেন্দ্র প্রথম উনি প্রতিষ্ঠা করেন, সেটা হচ্ছে কত 1992 সালে। 1992 সালে আপনারা খুঁজে দেখেন যতগুলো ডিপ টিউবওয়েল হয়েছে কার সময় হয়েছে, সেটা কি একটা আওয়ামী লীগের সময় হয়েছে? আমার ধারণা সবকটাই বিএনপি আর একটা কোথায় একসাথে দিয়েছে, তারা কেউ নয়। আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ফসল বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস, কৃষিতে শ্রমিকের ঘাটতি পূরণের জন্য কৃষি যন্ত্রপাতি চালু করেন। আধুনিক বায়ো টেকনোলজি গবেষণা স্থাপনের মাধ্যমে যার ফলে নতুন জাত উদ্ভাবন, যেমন বিভিন্ন ধানের যে জাত আছে, এই যে আমরা আগে কি করতাম সন্না 5 এখন করি, তার আগে কি করতাম মিরি গুঁড়ো হ্যান ত্যান অনুক্রম এই ধানগুলা, এই যে জাতগুলো যে আছে এই গবেষণার মাধ্যমে আছে, সেটা কিন্তু খালেদা জিয়া প্রচেষ্টা। আরেকটা জিনিস আপনারা কৃষকরা সবাই জানেন, বাংলাদেশের সকল কৃষককে 5,000 টাকা ঋণ মৌকুব করেছিলেন, সেটা খালেদা জিয়া 1992 সালে। মহঙ্গা পরিবহন এলাকায় কর্মসংস্থানের লক্ষ্যে 50 কোটি টাকা তহবিল গ্রহণ করেছিলেন এবং উত্তরাঞ্চলের জনগোষ্ঠীর লক্ষ্যে 5,000 কোটি টাকা চর জীবন প্রকল্প গ্রহণ করে, তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় এই প্রকল্প গ্রহণ করেছিলেন। 2007 সালে সংগঠিত প্রলয়ঙ্কর বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে তৎক্ষণিক 204 কোটি টাকার কৃষি পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করেন। উল্লেখ্য যে 2005-6 অর্থ বছরে কৃষি ভর্তুকি প্রথম খালেদা জিয়া ব্যবস্থা গ্রহণ করেন। 2001 সালে ক্ষমতা এসে প্রধানমন্ত্রী খালেদা জিয়া শাসন আমলে তার একান্ত আগ্রহে মশলা জাতীয় চাষ শুরু হয়, সেটাও খালেদা জিয়ার আমলে। এবারে আমি শোনাবো কৃষিতে আওয়ামী লীগের যে দুর্নীতি কতটুকু ক্ষতি করছে সেটা। রপ্তানিযুক্ত কাঁচা পণ্যের মাল বাছাইয়ের জন্য উৎপাদিত ধানের আওয়ামী ঠিকাদার প্রতিষ্ঠান 158 কোটি টাকার দুর্নীতি লুটপাট করে, এই মাত্র 2014 সালে। বিভিন্ন পর্যায়ে জেলা পর্যায়ে সুবিধা বঞ্চিত এবং বিনামূল্যে ধানের চারা রোপণ এবং রাইস ট্রান্সপ্লান্ট, কম্বাইন্ড হারভেস্ট, বাগাননাশক সার ইত্যাদি কৃষকদের প্রণোদনা দেওয়া হয়। কিন্তু গত বছর আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যতীত, গত কয়েক বছর আওয়ামী লীগের নেতাকর্মী ব্যতীত এটা কেউ পায়। 5,000 টাকা করে প্রণোদনা দেওয়া দিচ্ছে, বলে আওয়ামী লীগেরা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, আবার যে কীটনাশক বা যত যা আছে সারটা ভর্তুকি সব ওনারাই পেয়েছে। আমরা বিরোধী কৃষক যারা প্রকৃত কৃষক তারাই পায়। খাদ্য খামার যান্ত্রিক প্রকল্প, কারিগরি কমিটির পরামর্শ এবং মতামত অপেক্ষা করে উচ্চ করে যন্ত্রপাতি কিনা বাজার যাচাই না করে অনেক বেশি দামে খামার যন্ত্র এগুলো ক্রয় করে, সেটা দুর্নীতির মাধ্যমে। LDGP এই প্রকল্পের স্কিম এবং মেশিন ক্রয়ের নামে অকেজ মেশিন বিদেশ থেকে কিনে এনে হারভেস্টিং, আমরা শুনছি যে প্রতিটা ইউনিয়নে একটা হারভেস্টিং মেশিন, সেই এলাকায় ওই ধান কাটছেন ভাই আপনারা কেউ কাটেননি, কে কাটছে আমরা জানি না। এই হারভেস্টিং মেশিনও যেটা কৃষকের জন্য কাটা হচ্ছে, কিন্তু কৃষকেরা পায় না। বর্তমান অর্থ বছরে 5টি মন্ত্রণালয়ে 47,322 কোটি টাকা লুটপাট করেন এই আওয়ামী লীগ সরকার। 2023-24 অর্থ বছরে সংসদীয় বাজেট কৃষি ভর্তুকির পরিমাণ ছিল 2,500 কোটি টাকা। বর্তমান অর্থ বছরে ভর্তুকি 17,161 কোটি টাকা, যা আগের তুলনায় 8,383 কোটি টাকা। আর কি বলবো আওয়ামী সরকারের কথা। এবারে আমাদের যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে কি করা হবে, কৃষিতে কি কি সুবিধা দেওয়া হবে, সেই কথাগুলো একটু আপনার ভালো দিয়ে শুনবেন। বিএনপি আগামীতে যদি সরকার গঠনের পরে কৃষকদের জন্য নিম্নলিখিত কর্মসূচিগুলো পালন করা হবে এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। কৃষিতে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয় কেন্দ্র গ্রহণ করা হবে। এই যেমন একটা সার আছে,
সারের কি ডিলারগুলো আমাদের আছে, আমরা একদিনও ডিলারের সার পাই না। সার যে কাকার কে দেয় আমি জানি না। আমিও অনুরোধ করেছি ইউনিয়ন পর্যায়ে একটা করে সারের ডিলার হোক এবং ন্যায্য দামে খোলা বাজারে সার ন্যায্য দামে সার বিক্রি হোক। কৃষিতে শস্য বীমা, আমরা যারা কৃষি উৎপাদন করতে যাই সেখানে কিন্তু অনেক সমস্যা আছে। কারো 5 মণ ধান হয়, কারো 50 মণ হয়, কারো 10 মণ হয়। তো এখানে বালাইনাশকের একটা ব্যাপার আছে। আমার বিশ্বাস যারা এই বীমাটা করবে, যদি যারা ক্ষতিগ্রস্ত হবে সেই কৃষককে ক্ষতিপূরণ দিতে হবে এবং বিএনপি যদি ক্ষমতায় আসে ক্ষতিপূরণ দিবে ইনশাআল্লাহ। শেষ ব্যবস্থা সংকটের শহীদ জিয়া খাল খনন কর্মসূচি প্রবর্তন করা হবে। আসলে আমাদের দ্বীপগুলো আস্তে আস্তে কিন্তু পানি কম হচ্ছে। এই বিভিন্ন যে খালগুলো আছে যদি আমরা সংরক্ষণ করি, দ্বীপকে পানি দেওয়ার পর আমরা কিন্তু ওই খাল খনন করলে ওই পুকুর থেকেও পানি দিয়ে সেচ দিতে পারবো, আমাদের ফসল নষ্ট হবে না ইনশাআল্লাহ। সেই ব্যবস্থা করা হবে। কৃষকের উন্নয়ন এবং কৃষিভিত্তিক যে কলকারখানা ব্যাপক গড়ে তোলা হবে, কৃষি যেন বেশি ব্যবহার হবে। সমন্বয় ভিত্তিতে কৃষি চাষ করা হবে, যেমন সপ্তাহে 1 দিন বা 2 দিন বীজ ছিটা হবে, সবার আগে একদিনে ছিটা হবে। আর 1.5টা ছিটালে কিন্তু পোকা কম মরে, বিভিন্ন জমি ধান নষ্ট হয়ে যায়, কিন্তু একই দিনে এরকম ব্যবস্থা প্রমাণ করা হবে। সরকারি পেঁয়াজ, টমেটো, আদা এবং যাবতীয় যে আমরা যে উৎপাদন, আজকে কপি 5 টাকাতে 3টা 4টা পাচ্ছি, এটা কৃষকের ক্ষতি নয়। এগুলা গুদামজাত করার জন্য ইউনিয়নে কৃষি বিএনপি ইনশাআল্লাহ ব্যবস্থা নিয়ে সেখানে রাখবে, সেভাবে উৎপাদিত ফসল যেন ন্যায্য মূল্য পায়, এটা চেষ্টা করা হবে। আর একটা হারভেস্টিং, আরেকটা জিনিস যেটা এই যে আমাদের পানি সেচে বিভিন্ন নল, এই নলগুলা পাম্পের মাধ্যমে বিভিন্ন দাগে মানে যেগুলো বলে সেগুলো হারভেস্টিং মাছকে ব্যবহার করা হবে। আরেকটা কথা হচ্ছে যে মহিলা কৃষক যারা আছে, মহিলা কৃষক কৃষাণী ভাই যারা থাকবে তাদেরকে বিশেষভাবে তাদের ব্যবস্থা নেওয়া হবে, তারা যেন চাষাবাদের সুবিধা পায়, তাদেরকে কৃষি ঋণের ব্যবস্থা করা হয়। আচ্ছা, আরেকটা কথা আমি ছোট্ট একটা কথা বলে শেষ করে দেবো। আজকে আমরা যারা আসছি এই কৃষির কথা শুনতে, এই যে বর্তমানে ডিপগুলো যে চালু হয়েছে, আমি আশা করি সকল ডিপ অপারেটর সমবায় ভিত্তিতে যেন চলে, কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয়, কৃষকের যেন সকলের জমিতে সমান পানি করে বড় ছোট থেকে লাভ নেয়। আমার অনুরোধ, আমি কৃষির সভাপতি হিসেবে এটা চাচ্ছি সব দ্বীপগুলোই যেন কৃষি ভিত্তি থেকে সমবায়ের মাধ্যমে চালু হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আর একটা কথা, যে ছোট্ট একটা দাওয়াত, আমার একটু তাবারক আছে, আপনারা সবাই খাই যাবেন। হ্যাঁ, এই গরিমানা ভাবে কিছু তাবারক আছে, আপনারা সবার দাওয়াত, সবাই খেয়ে যাবেন বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ সভাপতি জাহাঙ্গীর আলম মন্ডল ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আল্লাহর কৃষক কর্তৃক আয়োজিত কৃষক সমাজের সম্মানিত সভাপতি, ভারত থেকে আগত বাংলাদেশ জাতীয় দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমার সংখ্যাগরিষ্ঠ কৃষক এবং বিএনপি নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। অন্যান্য ধরনের প্রতি আমার শেষের জায়গা। আমি আজকে এখানে বিএনপি নেতা হিসেবে কোনো বক্তব্য দেব না। এর আগে একটা কথা উঠছিল, কৃষকদের মাঝে কেউ কোনো কথা বলবে নাকি। তা আমি কৃষক হিসাবে আমি কিছু একটা কথা বলবো। একটা বিষয় যেহেতু কথা বলেছে আমাদের আগামী দিনের দেশ নায়ক তারেক রহমান কর্তৃক আগামী দিনে কৃষকদের জন্য কি করবে ক্ষমতা গেলে, এবার কৃষকদের দাবি দেওয়া কি। আমি কৃষকদের পক্ষে একটা দাবি জানাচ্ছি, আমাদের সম্মানিত কৃষকের সভাপতির মাধ্যমে অবশ্যই উনি এই পয়েন্টটা নোট করে নেবেন। সেটা হলো আমাদের সার বা বীজ যে দাম আছে আমাদের কোনো আমি বলবো না অতিরিক্ত মূল্য,
কিন্তু একটা বিষয়, আমাদের দেশের যে বীজগুলো ব্যবহার করি, এই বীজগুলোর দাম এত উচ্চ। আমি জানি এই বীজগুলো বিদেশ থেকে ইম্পোর্ট করা হয়, তো যে মূল্যে ইম্পোর্ট করা হয় বাংলাদেশের যে পরিমাণ যে মূল্য পড়ে, আর 3 ডবল। যদি একটা বোতলের দাম 500 টাকা দেয়, তারা দাম লাগে 1500 টাকা 1600 টাকা। আমি এই কথাগুলো যদি তাহলে আমাদের কাছে পৌঁছে, আমার বিশ্বাস পৌঁছবে। ওনার দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই যেন এই বিষয়ে এই বিশ্বের যে বিভিন্ন বীজ কোম্পানি যে আজকে ডাকাতি করে যে বিষয়ের দাম দিনের পর দিন বাড়াচ্ছে, অবশ্যই এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করবে। পরিশেষে আগামী দিনে আমি কৃষক ভাইদের এবং আমাদের জাতীয় দলের সকল নেতৃবৃন্দের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। ধামাক থানা বিএনপির অত্যন্ত তুখোর বক্তা জনাব শামীম কবির মিল্টন ভাই, আহ্বায়ক সদস্য, ধামাক থানা উপজেলা আহ্বায়ক আনগর ইউনিয়ন বিএনপি ভাইকে তারা তুখোর বক্তব্য প্রদান করেছেন সংক্ষিপ্তভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আগ্রাদী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত ধামরাই থানা বিএনপি, রানাঘাট ইউনিয়ন বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সঙ্গে উপস্থিত আমার প্রাণ প্রিয় কৃষক ভাইরা, সর্বপ্রথম আপনাদের ধামরাই থানা বিএনপি ও সর্বপ্রথম সংসদীয় থান জনতার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। বক্তব্য শুরুতে শ্রদ্ধা পরিচালন করুন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বীর মুক্তি যোদ্ধা, ৬৮,০০০ গ্রাম বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। ভাইয়েরা আমার, আজকে একটি কৃষক সমাবেশ। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গোটা বাংলাদেশের উন্নয়ন পর্যায়ে এই কৃষক সমাবেশ চলছে। আপনারা জানেন বিগত 17 বছর ধরে এই কালনাগিনী স্বৈরাচারী শেখ হাসিনার সরকার কৃষি ঘাটকে ধ্বংস করে দিয়েছেন। ভাইয়েরা আমার, এই জন্য জনাব তারেক রহমান চিন্তা করলেন এদেশের উন্নয়ন করতে হলে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে সর্বপ্রথম কৃষককে অবদান রাখতে হবে। তাই ভাইয়েরা আমার, উনি সারা বাংলাদেশ এইভাবে কৃষক সমাবেশের নির্দেশনা দিয়েছে। আপনারা জানেন আজকে সারা বাংলাদেশে যখন কৃষক যখন হাহাকার, আপনারা জানেন 17 বছর ধরে কৃষককে সর্বশান্ত করেছেন এই শেখ হাসিনা। ভাইয়েরা আমার, আপনারা জানেন বিগত দিনে যত বড় বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতায় ছিল, তাতে কিন্তু কৃষকের মধ্যে উন্নয়ন হয়েছে। আপনারা জানেন কি করেছিলেন শেখ হাসিনা? উনি চিন্তা করেছিলেন এই বাংলাদেশে খাদ্য সম্পন্ন করতে হলে আমাদের কৃষি খাতে উন্নয়ন করতে হবে। আজকে আমরা যে ধন্যবাদ করছি, এইটা তার অবদান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উন্নত বীজ এনে এই বাংলার মানুষকে রোপণ করা শিখিয়েছিলেন। তারই ফলশ্রুতিতে আজকে কিন্তু আমরা 1 বিঘা জমিতে আমরা 40 থেকে 50 মণ ধান আমরা উৎপাদন করছি। আর আমার এই শেষ মেশিনগুলো সকালের থেকে পানি উত্তোলন করতে হবে। আওয়ামী লীগের ওই পর্যন্ত নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এইটার উদ্বোধন করেছিলেন আমাদের প্রাণ প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। এই টিউবওয়েলগুলি চালু করেছিলেন। এইটা আমরা শেষ পাম্প হিসেবে আমরা ব্যবহার করছি। ভাইয়েরা আমার, শুধু এটাই নয়, সারা বাংলাদেশে কৃষকের উন্নয়নে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে উদ্যোগগুলো নিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় আমাদের প্রাণ প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এইগুলি পরিচালনা করার জন্য আজকে এখানে কৃষক সমাবেশের ডাক দিয়েছেন।
আপনারা জানেন 17 বছর ধরে যে পরিমাণ দুর্নীতি করেছে, আপনারা জানেন প্রত্যেকটি কৃষি ভুক্তভোগী থেকে শুরু করে যতগুলি কৃষকের ভুক্তভোগী আছে সব জায়গাতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা কি করেছে। প্রকৃত কৃষক কোন ভুক্তভোগী পায় নাই। তলিগুলি কাকে দিয়েছে? আওয়ামী লীগের দালাল হামতা চামচাদেরকে তলিগুলো দিয়েছে। প্রকৃত কৃষক এইগুলো আপনারা পান নাই। তো আমরা চাই বিএনপি আগামী দিনে ইনশাআল্লাহ রাষ্ট্র ক্ষমতায় যাবে। যারা প্রকৃত কৃষক তারা যেন এই সুবিধাগুলি পায়। আওয়ামী লীগের 17 বছর ধরে কৃষি বাদকে ধ্বংস করে দিয়েছেন। তাই ভাইরা আমার, কৃষক ভাইরা আপনারা মাঠে ঘাটে স্থানে আপনারা যে ব্যবস্থায় থাকবেন এসব কথাগুলো আপনারা তুলে ধরবেন। সারের ভর্তুকির কথা বলবেন, টনে সার আমরা ধারাঘাটে থাকলে আমরা দেখেছি ধারাঘাটের মাটিতে নেমেছে, ওরা কৃষক পাই নাই। আমাদের একজন দালাল 20 জন 50 জন কৃষকের নাম দিয়ে এসব সার উত্তোলন করে ওনারা বিক্রি করেছেন। শেখ হাসিনার সময় আওয়ামী লীগের দালালদের উন্নতি হয়েছে। এই বাংলাদেশের উন্নয়ন হয় নাই, কৃষকদের উন্নয়ন হয় নাই, বাংলার মানুষের উন্নয়ন হয় নাই। তাই ভাইরা আমার, শেখ হাসিনা তো এই বাংলার মানুষের জন্য রাজনীতি করেন না। উনি রাজনীতি করেন এই বাংলার মানুষের উপর প্রতিহিংসার রাজনীতি করেন, এই বাংলার মানুষের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য রাজনীতি করেন। তার পিছনে অনেকগুলি কারণ আছে। আপনারা জানেন বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হল, মানুষ মিষ্টি বিতরণ করেছিল, একজন জানেন বিদায় নিয়েছে। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন শহীদ করা হলো, এ বাংলার আকাশ বাতাস নিস্তব্ধ হয়ে গিয়েছিল। মহল্লায় মহল্লায় বাংলার মিলাদ মাহফিল হয়েছে, দোয়া হয়েছে। এইখানে শেখ হাসিনার জ্বালা। শেখ হাসিনা তখন চিন্তা করলেন, এই বাংলার মানুষের উপর যদি প্রতিশোধ নিতে হয় তাহলে আমাকে রাজনীতি করতে হবে। আর এই জন্য উনি রাজনীতি করেন মানুষের উন্নয়নের জন্য নয়, মানুষকে ভালোবাসার জন্য নয়, উনি প্রতিশোধের জন্য রাজনীতি করেন। ভাইয়েরা আমার, আর কিছুদিন আগে লিখে থাকলে বাংলাদেশ বিক্রি করে দিত। বাংলাদেশে কিছু নাই, অর্থনৈতিক অবস্থা এতই খারাপ, এই দেশে কিছু নাই, এই বাংলাদেশটাকে তলাবিহীন ঝুড়ে বানিয়েছেন। তাই ভাইয়ার আমার, আমাদেরকে চিন্তা করতে হবে। আজকে দেখেন দীর্ঘ 17 বছর পরে আমরা 5 তারিখের পরে এইভাবে মাইকে কথা বলতে পারছি। আমাদের বাক স্বাধীনতা ছিল না, আমার স্বাধীন মতামত ব্যক্ত করতে পারি নাই, আমরা কোনো জায়গাতে মিছিল করতে পারি নাই এই আওয়ামী লীগের দালালদের কারণে। আজকে সেটা না কোথায়, আজকে কিন্তু কোনো দালাল কিন্তু বাংলাদেশে নাই, কিছু কিছু আছে, তাদের থেকে আপনারা সাবধান করতেন। আমরা রাস্তায় রাস্তায় আন্দোলন করেছি, তার মধ্যে অভিনন্দনে সুরক্ষা জানাচ্ছে। তবে একটা কথা, বিগত দিনে অনেক লোক বাড়ির থেকে বের হয় নাই, অনেক লোক আমাদের সাথে আঘাত করেছেন, এটা মেনে নিলাম। কিন্তু 5 তারিখের পর আসার পর সামনে চেয়ারে বসলে তাতে আপত্তি আছে। বিগত দিনে রাস্তায় রাজপথে ছিল, আওয়ামী লীগের রক্তচক্ষুকে ভয় করেন, মামলা মোকদ্দমাকে ভয় করেন, রাস্তায় রাজপথে থেকে এই খুনি হাসিনার উৎখাতে সহযোগিতা করেছেন, তাদেরকে আমাদেরকে সর্বপ্রথম মূল্যায়ন করতে হবে। আমার দল কিন্তু কোটিপতি শিল্পপতি শুধু চলে যান, দল স্বাধীনতার প্রয়োজন আছে। বিগত দিনে যারা পাল্লায় থেকেছেন 17 বছর ধরে আমরা বাড়িতে দেখতে পারি নাই। আজকে আমি বনেরা রিক্সারা বনেরা মেহনতি মানুষ এই বিএনপি করার কারণে কি করতে হয়েছে, ধান খেতে আমাদেরকে থাকতে হয়েছে। সেই নেতাকে আমরা যেন ভুলে না যাই, তাদেরকে আমরা মূল্যায়ন করতে চাই। আর যারা কৃষক ভাইয়েরা আছেন, আমি এইটুকু আপনাদের আশ্বস্ত করতে চাই, বিগত দিনের বিএনপি আর আজকের বিএনপির মধ্যে অনেক তফাৎ। তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছেন, কোন দুর্নীতিবাদ চাঁদাবাজ, কোন ঘুষখোর সুদখোর বিএনপিতে থাকতে পারবে না। আমি নিজে যা করেছে আমরা তা করবো না।
আমরা সাধারণ মানুষকে ভালোবাসার জন্য রাজনীতি করেন, বিপদ আপদে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা রাজনীতি করি। আমরা কোন চামচা পাতি মতো জাতি মতো ভয় আমরা করি না। প্রকৃত বিএনপি করতে হলে মানুষকে ভালোবাসতে হবে। আপনি বিশাল আলোচনা এইটা আমাদের কাছে পাই নয়। বিগত দিনে যারা রাস্তাঘাটে থেকে এই বিএনপিকে সহযোগিতা করেছেন আমি মনে করি তারাই প্রকৃত বিএনপি 100 বছরে বিএনপি ক্ষমতায় না গেলে তারা পাশে থাকবে। তাই অসুখ প্রত্যেকটা লোকের আমাদের প্রয়োজন আছে, এটা ঠিক। কিন্তু যারা বিগত দিনে যখন আমাদের দালালি করেছেন আবার বিএনপি যাকে সুবিধা দেবেন এইটা হইতে আমরা দেব না আগের পরে সপ্তাহে থাকবেন। বিএনপি লোকের এখন হাত করে নেই, তাহলে আমার 31 দফা বাস্তবায়ন করতে হবে। তারা তৃণমূল অত্যন্ত পরিশ্রম করছেন, আপনারা জানেন। আমাদের মা বয়স নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলখানে আটকে রেখেছিল। ঢুকে ঢুকে তাকে মারতে চেয়েছিল, রাখে আল্লাহ মারছে। আল্লাহ তার মৃত্যু চান নাই, তার জন্য চান নাই এই বাংলার হাজার কোটি মেহনতি মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ থাকে। আল্লাহ তাআলার দোয়া কবুল করেছেন। আপনাকে চিন্তা করতে হবে, আওয়ামী লীগের কাছে যদি দালালেরা দু এক জায়গায় টুকুর টাপুর করছেন, আরে নিয়ম তোমার পার্লামেন্টের 300 জন এমপি মন্ত্রী সকলে প্রণয়ন করেছেন, তোমার নেত্রীর স্বামীটা ভালো করে দেখতে পারেন নাই, পালাতে হয়েছে। তুমি সাধারণ কর্মী, তোমার এত লাফাঝাফা কিসের? 17 বছর ধরে আমাদের কোন নেতা কর্মীকে উঁচু গলায় কথা বলতে দেন নাই, বিচার সালিশে বসতে দেন নাই, রাস্তায় মাথা উঁচু করে হাঁটতে দেন নাই। 17 বছর ধরে মাস্তানি করেছেন, আর কোন মাস্তানি আমাদের চলবে না। যদি এই ধরনের মাস্তানি করার চেষ্টা করেন, ভাতটা ধরে দফা করে দিবেন, 2টা রোগ যেন ছিল যা আমি বললাম। 17 বছর ধরে নির্যাতন করেছি, আপনারা জানেন আগ্রহ দেবেন উন্নত কর্মী যেন উত্থান উন্নয়ন। তাদের অপরাধ কি? তাদের একটা অপরাধ, ওনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী, এইটাই তার অপরাধ। এখনো 5 তারিখের পর আপনারা যে বাড়িতে আছেন, বাজারে আসছেন, এটা তোমার তারেক রহমানের দয়া। যদি তারেক রহমান বলেন বাংলাদেশে 2 মিনিটে কোনো অনুমতি থাকবে না, 5 মিনিটের মধ্যে সবাইকে ভারতে যেতে হবে, 1 মিনিট সময় পাবেন না। তাই ভাইয়ার আমার আপনাদেরকে বলবেন, বহু দালালেরা করেছেন, ওইসব দালাল চক্র আবার কিন্তু বিএনপির কিছু নেতার সাথে মিতালি করার চেষ্টা করছে। সেই নেতাকে বৈঠক করবেন, যে নেতা বিদেশে যাতায়াত করে এই নেতাকে বৈঠক করতে হবে। 17 বছর ধরে আমরা বহু নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। আপনারা জানেন, রাস্তায় আমাকে হত্যা ভেঙে দেওয়া হয়েছিল, 4 মাস বিছানায় পেশাব পায়খানা করেছি। আমাদের অপরাধ কি? আমরা বিএনপির একজন সাধারণ কর্মী, এটাই আমাদের অপরাধ। সারা বাংলাদেশে বলেছিলেন 1 লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মী মারা যাবে। হ্যাঁ, সত্যি কথা মারা যেত, কিন্তু তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিহিংসা রাজনীতি করেন না। প্রত্যেকটি নেতা কর্মীকে বলে দিয়েছেন যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি না করে। এই জন্য আপনারা ভালো আছেন। 17 বছর ধরে রাজধানী করেছেন, আবার 100 বছর পর আওয়ামী লীগ আসে, তারপরে আপনারা মাস্তানি করবেন, আর মাস্তানি করতে দেওয়া হবে না। তাই প্রত্যেকটি বিএনপি নেতা কর্মীকে আমি বলব, সামনে আরো বিএনপির জন্য ভালো সময় আসছে। আপনারা প্রত্যেকটি নেতা কর্মী নির্বাচিত আমরা জানি, শুধু সময়ের জন্য অপেক্ষা করতে হবে। ওই সময়ে প্রত্যেকটি নেতা কর্মী যে অবস্থানে আছেন তাদেরকে মূল্যায়ন করা হবে। আর একটা কথা বলতে চাই, অনেক বিভ্রান্তি চলছে। আমাদের প্রাণ প্রিয় নেতা গণমানুষের নেতা যারা শামসুজ্জোহা খান জিয়া ভাই, উনি প্রত্যেকটি বিপদে আমাদের মানুষের কাছে ছিলেন। আগামী দিনে বয়স নেত্রী বেগম খালেদা জিয়া ওনাকে ধানের শীষের নমিনেশন দিলেন। আরেকটি কথা আমি গলায় করে বলতে চাই, শুধু আপনারা এমপি নির্বাচিত করবেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাকে নেতৃত্ব পাওয়ার দিবে, আমি গলায় করে আপনাদের সামনে বলে গেলাম। তা বিভ্রান্ত করার কোন সুযোগ নাই। তাই ভাই আমার, আগামী দিনে
বিএনপি তথা সকল সহযোগী সংগঠন আপনাদেরকে যতক্ষণ আহ্বান করবে, এইভাবে আপনারা এসে সকল কর্মসূচিকে আপনারা সাফল্যমণ্ডিত করবেন। এ আশাবাদ ব্যক্ত রেখেই আমাদের বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ। আগরতলা ইউনিয়ন শাখা জিন্দাবাদ। জনাব শামসুজ্জোহা খান জিয়া ভাই জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আগরতলা ইউনিয়ন কর্তৃক আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আগরতলা ইউনিয়নের সম্মানিত নেতা এবং কর্মীবৃন্দ, উপস্থিত আছেন ধামরাট থেকে আগত মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল সহ সকল নেতা এবং কর্মীবৃন্দ, সকলকে জানা আমার প্রাণপ্রিয় সংগঠন ধামরাট উপজেলা বিএনপির পক্ষ থেকে জানাই সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আজকে যেহেতু কৃষক সমাবেশ, আমি কৃষি নিয়ে একটা কথা বলবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, যে দলটি তার নিজ হাতের তৈরি বিএনপির একটি অঙ্গ সংগঠনের দল। এই দলটি বাংলাদেশের কৃষি উন্নয়নের জন্য দীর্ঘদিন যাবৎ কাজ করেছে। যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন, খাদ্য নিরাপত্তা এবং খাদ্য বিষয়ক যে সমস্ত বীজ থেকে আরম্ভ করে সার থেকে আরম্ভ করে যে সমস্ত জিনিস কৃষি পণ্য লাগতো, প্রত্যেকটা জিনিসের উপরে তিনি সুনির্দিষ্ট একটিভাবে নজর দিয়েছিলেন। তারই ফলপ্রসূতে আজকের এই কৃষক সমাবেশের আমাদের তরুণ নেতা, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান একটি লিখিত বক্তব্য পেশ করেছেন, যেটা বাংলাদেশ ব্যাপী 3 মাস ব্যাপী এটার অংশ বিশেষের আজকের এই কৃষক মত বিনিময় সভা। বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ, তাই কৃষকদেরকে আমরা যদি আগে নিতে পারি তাহলে এই বাংলাদেশ স্বাবলম্বিত হবে। তাই বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে কৃষি নিরাপত্তার জন্য ইউনিয়নে থানায় থানায় যে গুদামগুলি তৈরি করেছিলেন, সেই গুদামগুলি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরই। এবং খাদ্য যে নিরাপত্তা, খাদ্য উৎপাদন করলে হবে না, খাদ্য উৎপাদন করতে গেলে কতগুলি যে শর্ত লাগে, তার প্রথম শর্ত হলো ভালো মানের বীজ তৈরি করতে হবে। ভালো মানের বীজ তৈরি করার জন্য খুবই লক্ষ্য করতে হবে। পাশাপাশি ভালো মানের সারের আমদানি করতে হবে। সার বীজ সমন্বয়ে জমিতে ভালো ফসল উৎপাদন করে ভালো ফসল আবাদ করতে হবে। তাই আমি বলবো, বর্তমান যে লিখিত যে বক্তব্যটি পেশ করেছে, এই লিখিত বক্তব্যের মধ্যে সুস্পষ্ট একটি ধারণা দিয়ে গেছে বীজ এবং সার ভালো মানের হতে হবে এবং ভালো মানের বীজ দিয়ে যেন আমরা ভালো ফসল উৎপাদন করতে পারি, দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করতে পারে। বিগত সরকারের আমলে আমরা লক্ষ্য করেছি, তারা বাংলাদেশে নিম্নমানের সার, নিম্নমানের বীজ দিয়ে উৎপাদনকে একটি মূল্যমুখী করে ফেলেছিল। তার কারণ তারা আমদানিতে বিশ্বাস ছিল। কারণ যদি আমদানি করা যায়, আমদানি করলে একটা লাভ হয়, তাদের পকেটটা ভারী হয়ে যায়। কারণ আমদানি করলে কৃষকরা ন্যায্য মূল্য পাবে না, পাবে যারা আমদানি করবে, আমলারা, যারা নেতারা, যারা আমদানি করে মালটি নিয়ে আসবে, সেই আমদানি করে মালটার উপর তারা হলে লাভ করতে পারবে। তাই তারা কৃষির প্রতি অত্যন্ত লাজুক অবস্থা করে ফেলেছিল। যে উৎপাদন আমাদের নিম্নগামী হয়েছে, সেই উৎপাদনের উদ্যোগী করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে কৃষক সমাবেশের মাধ্যমে প্রত্যেকটা কৃষকের দ্বার বাঁধতে যে লিখিত বক্তব্যটি পেশ করা হয়েছে, এই লিখিত বক্তব্য অনুযায়ী আমরা যদি কৃষি উৎপাদন করতে পারি তাহলে আমাদের কৃষিতে কোনো সমস্যা থাকবে না, এদেশ কৃষিতে স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে। আর একটি কথাই বলবো, ধামরাট এবং পদ্মতলা মানুষের নয়নের মণি জনাব শামসুজ্জোহা খানের নেতৃত্বে ধামরাট উপজেলা বিএনপি যেটুকু সুসংগঠিত রয়েছে, আমি আশা করবো আগামী দিনে এরকম একটি সুসংগঠিত থাকবে এবং আগামী দিনে
আগামী দিনে তার হাতকে শক্তিশালী করে ধানের শীষের প্রতীক নিয়ে তাকে যেন আমরা জয়যুক্ত করে সংস্কৃত বানাতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।